স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং। তো আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন 9:30 থেকে আমরা ইংরাজির ক্লাস করছি টেটের, এবং আজকে আমরা করব প্রোজের ক্লাস। এতদিন ধরে আমরা ডাব্লিউবি প্রাইমারি টেটের ইংরাজি ক্লাস করছিলাম এবং সেখানে আমরা প্যাডাগজির প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু তোমাদের এই যে ইংরাজি থাকবে, ইংরাজি যে সিলেবাসটা সেটা 30 নম্বরের, সেই 30 নম্বর দুটো ভাগে ভাগ করা রয়েছে। 15 নম্বর থাকবে প্যাডাগজি এবং বাকি যে 15 নম্বর সেটা থাকবে বোধ পরীক্ষণ, অর্থাৎ দুখানা প্রোজ থাকবে এবং সেই প্রোজ পড়ে বা আনসিন পড়ে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হবে এবং সেই আনসিনের মধ্যে থেকে তোমাদের উত্তরগুলো খুঁজে বের করতে হবে। তো আমাদের দুটো টপিকই করতে হবে। তো প্যাডাগজি ক্লাস বেশ কিছু করে ফেলেছি, 15টা করে ফেলেছি, এবং আজকে থেকে অল্টারনেট ডেতে আমরা এই সমস্ত ক্লাসগুলো করবো, অর্থাৎ একদিন করে প্রোজের কোশ্চেন অ্যান্সারের ক্লাস করব আর একদিন করে প্যাডাগজির প্রশ্ন উত্তরের ক্লাস করব। তো আজকে আমরা করব 16 নম্বর ক্লাস এবং প্রোজের কোশ্চেন অ্যান্সারের প্রথম ক্লাস, এবং আজকে মাত্র একটা আমরা প্রোজের দেখবো, আর্টিকেল দেখবো এবং সেখান থেকে কি কি প্রশ্ন তো রয়েছে সেগুলো দেখবো। তার আগে আমাদের সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। খুব তাড়াতাড়ি আমরা 5 লক্ষের সদস্য হতে চলেছি। যারা সাবস্ক্রাইব করোনি তারা একটু সাবস্ক্রাইব করে আমাদের 5 লক্ষের লক্ষ্য পূরণ করে দাও। এছাড়া আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সিআরপি টিচার্স একাডেমি, সেখানে যুক্ত যাও ফ্রি মক টেস্ট, ফ্রি নোট এবং পিডিএফ পাওয়ার জন্য। তো যাই হোক, ক্লাসটা শুরু করা যাক। দেখো কি বলছে, এরকম থাকবে কোশ্চেন পেপারে, রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলোড বাই দ্য সিলেক্টিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। অর্থাৎ তোমাকে প্রথমে একটা প্যাসেজ দেওয়া হবে, সেই প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং সেই প্যাসেজের মধ্য থেকে কিছু প্রশ্ন দেওয়া হবে এবং সঠিক অপশন তোমাদের করতে হবে উত্তরের মাধ্যমে। তো দেখো প্যাসেজটা কি দেওয়া রয়েছে এবং এইগুলো করার খুব নিয়ম যেটা রয়েছে, এবং এখান থেকে একদম ছাঁকা প্রশ্ন আসে এবং ছাঁকা উত্তরও করা যায় এবং নাম্বারটাও কিন্তু বেশ ভালো পাওয়া যায়। প্যাডাগজিতে একটু কনফিউশন থাকে ঠিক ভুলের মধ্যে থেকে, কিন্তু এই যে প্রোজ পোর্শনটা বা বোধ পরীক্ষণ যে পোর্শন, এইখানে কিন্তু একদম ছাঁকা নম্বর চলে আসে, কেননা ভালো করে যদি আনসিনটা পড়তে পারো তাহলে কিন্তু উত্তরগুলো করতে পারবে। তো দেখো কি বলছে প্যাসেজটা। দেখো, ম্যাক্স ওয়েবার লেড দ্য ফাউন্ডেশন ফর মাই বিলিভ that decent and hardworking people with high aspiration make great notions no matter what the odds are। অর্থাৎ কি বলছে, ম্যাক্স ওয়েবার নামক একজন ব্যক্তি কি বলছে, ম্যাক্স ওয়েবার, এই ম্যাক্স ওয়েবার আমার বিশ্বাসের ওপর কি করেছে, লেট দ্য ফাউন্ডেশন ফর মাই বিলিভ, আমার বিশ্বাসটাকে গড়ে তুলেছে। এখানে আমার বিশ্বাস বলতে কার বিশ্বাস, এখানে আমার বিশ্বাস বলতে এই যে প্যাসেজটা যিনি লিখেছেন অর্থাৎ অথরের বিশ্বাস বা লেখকের বিশ্বাস। অর্থাৎ কি বলছে, ম্যাক্স ওয়েবার লেট দ্য ফাউন্ডেশন ফর মাই বিলিভ, অর্থাৎ আমার বিশ্বাসটার যে ভিত্তি সেটা স্থাপন করে দিয়েছেন কি, কে, ম্যাক্স ওয়েবার। কি ভিত্তি, অর্থাৎ কি বিশ্বাসের ভিত্তি স্থাপন করে দিয়েছে ম্যাক্স ওয়েবার, দ্যাট, যে ডিসেন্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং পিপল, অর্থাৎ কি বলছে, শালীন, শালীন মিন্স হচ্ছে ভদ্র, ভদ্র এবং হার্ড ওয়ার্কিং অর্থাৎ কঠোর পরিশ্রমকারী ব্যক্তিরা উইথ হাই অ্যাসপিরেশন, অর্থাৎ খুবই উচ্চাকাঙ্ক্ষা যাদের রয়েছে, মেক গ্রেট, এটা হবে নেশন, ঠিক আছে, এটা হবে গ্রেট নেশন হবে, বৃহৎ বা মহান দেশ তৈরি করে, নো ম্যাটার হোয়াট দ্য অডস আর, ঠিক আছে, যতই প্রতিকূলতা আসুক না কেন সেগুলো কিছুই ম্যাটার করে না। অর্থাৎ কি বলছে, যে ম্যাক্স ওয়েবার আমার বিশ্বাসের ভিত্তিটা এটা স্থাপন করেছিল যে ভালো অর্থাৎ ভদ্র এবং কঠোর পরিশ্রমী ব্যক্তিরা যাদের খুব উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তারা একটা মহান দেশ তৈরি করতে পারে যতই প্রতিকূলতা আসুক না কেন। তারপর দেখো কি বলছে, দিস ওয়াজ ফার্স্ট পিস অফ দ্য ডেভেলপমেন্ট পাজেল ফর মি, এবং এটা ছিল উন্নতি করার বা উন্নতি করার যে একটা পথ বা ধাঁধা, সেই ধাঁধার হচ্ছে প্রথম অংশ। তারপর দেখো কি বলছে, মহাত্মা গান্ধী ওপেন্ড মাই আইস টু দ্য ইম্পর্টেন্স অফ গুড লিডারশিপ ইন রেজিং দ্য অ্যাসপিরেশন অফ পিপল। অর্থাৎ কি বলছে, দেখো, মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধী ওপেন মাই আইস, আমার চোখ খুলে দিয়েছিল, টু দ্য ইম্পর্টেন্স অফ গুড লিডারশিপ, অর্থাৎ একজন ভালো নেতৃত্ব কিভাবে দিতে হয়, অর্থাৎ ভালো নেতৃত্বের যে গুরুত্বতা সেটার জন্য আমার চোখ খুলে দিয়েছিলেন কে, মহাত্মা গান্ধী। ইন রাইজিং অ্যাসপিরেশন অফ পিপল, অর্থাৎ লোকেদের মধ্যে উৎসাহ কিভাবে জাগাতে হয়, তার যে নেতৃত্ব দেওয়ার গুরুত্ব
সেটা কে করেছিলেন? এই মহাত্মা গান্ধী চোখ খুলে দিয়েছিলেন। তারপর তো কি বলছে, মেকিং দেম অ্যাকসেপ্ট স্যাক্রিফাইসেস টু অ্যাচিভ এ গ্র্যান্ড ভিশন, এবং মেকিং দেম অ্যাকসেপ্ট স্যাক্রিফাইসেস অর্থাৎ স্বার্থত্যাগ বা আত্মত্যাগটাকে স্বীকার করতে হবে মহান হচ্ছে লক্ষ্যে। অর্থাৎ আমি কোনো একটা লক্ষ্যে কাজ করতে চলেছি, সেটা যদি খুব মহান লক্ষ্য হয় তার জন্য কিন্তু অনেক আত্মত্যাগ করতে হয়, এবং সেটাকে কিন্তু কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে, গ্রহণ করতে হবে। অর্থাৎ আত্মত্যাগগুলোকে গ্রহণ করতে হবে একটা হচ্ছে মহান লক্ষ্যমাত্রাকে অ্যাচিভ করতে গেলে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, ইন কনভার্টিং দ্যাট ভিশন ইন্টু রিয়েলিটি, এবং সেই লক্ষ্যটাকে বাস্তবায়নে বা বাস্তবায়নে রূপান্তরিত করতে। নেক্সট দেখো কি বলছে, হি আনলিস্ট দ্য মোস্ট পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট ফর গেনিং ট্রাস্ট পিপল বাই এক্সাম্পল। এবং মানুষের, দেখো এই লাইনটা কি বলছে আরেকবার আমি বলি, হি আনলিস্ট দ্য মোস্ট পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট ফর গেনিং ট্রাস্ট লিডারশিপ বাই এক্সাম্পল। অর্থাৎ কি বলছে, তিনি লোকজনদের মধ্যে বিশ্বাস এবং নেতৃত্বের যে হচ্ছে বিশ্বাসটা অর্জন করার জন্য কিছু উদাহরণ রেখেছিলেন, এবং সব থেকে ক্ষমতাশীল কিছু অস্ত্র বলতে পারো বা ইনস্ট্রুমেন্ট, সেগুলো হচ্ছে ব্যবহার করেছিলেন লোকেদের বিশ্বাস অর্জন করার জন্য। অর্থাৎ কি বলছে, লোকেদের বিশ্বাস অর্জন করার জন্য, নেতৃত্বের এই যে বিশ্বাস সেটা অর্জন করার জন্য তিনি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বা পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছিলেন। কি কি? দেখো, হি এট, ড্রেসড, ট্রাভেলড অ্যান্ড লিভড লাইক পুয়ার। তিনি কি করেছিলেন? তিনি খাবার খেতেন, তিনি জামা কাপড় পরতেন, এবং তিনি চলাফেরা করতেন, এবং লিভড, তিনি জীবনযাপন করতেন লাইক পুয়ার, গরিবদের মতো। একজন সাধারণ ব্যক্তি যেভাবে জীবনযাপন করতেন তিনিও সেইভাবেই জীবনযাপন করতেন। তিনি গরিবদের মতোই খাবার খেতেন, গরিবদের মতোই পোশাক পরতেন। আমরা দেখেছি মহাত্মা গান্ধীকে সারা জীবনটাই তিনি একটা পাতলা ধুতির কাপড় পরে কিন্তু কাটিয়ে দিয়েছিলেন, এবং তিনি পায়ে হেঁটে ম্যাক্সিমাম পথ চলাচল করতেন এবং গরিবদের মতোই জীবনযাপন করতেন। ওয়াকিং দ্য ওয়াকিং দ্য টক ওয়াজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু দ্য মহাত্মা, হু আন্ডারস্টুড দ্য পালস অফ আওয়ার পিপল লাইক নো আদার ইন্ডিয়ান লিডার। এখানে দেখো, ওয়াকিং দ্য টক, এইটার মানে কি? এই ওয়াকিং দ্য টক বলতে এখানে বোঝাচ্ছে অর্থাৎ তার বক্তৃতার মাধ্যমে তিনি এগিয়ে গিয়েছিলেন। তিনি খুব সুন্দর বক্তৃতা দিতে পারতেন, অর্থাৎ ওয়াকিং দ্য টক, বক্তৃতার মাধ্যমে তিনি মানুষজনদের কাছে পৌঁছে গিয়েছিলেন, এবং ওয়াজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এবং এই যে বক্তৃতার মাধ্যমে তিনি এগিয়ে গিয়েছিলেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল টু দ্য মহাত্মা, এই মহাত্মা গান্ধীর কাছে। হু আন্ডারস্টুড দ্য পালস অফ আওয়ার পিপল লাইক নো আদার ইন্ডিয়ান পিপল। অর্থাৎ এবং আমাদের এই যে দেশের মানুষজনদের যে হৃদস্পন্দন বা পালস, সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝেছিলেন মহাত্মা গান্ধী, যেটা অন্যান্য ভারতীয় লিডারদের তুলনায় কিন্তু মহাত্মা গান্ধী খুব ভালোভাবে বুঝেছিলেন। নেক্সট দেখো, দ্য বিগেস্ট লেসন ফর মি ফ্রম গান্ধীজ বুক, অর্থাৎ সব থেকে বড় শিক্ষা গান্ধীর বই থেকে আমার কাছে ছিল, অ্যান্ড লাইফ, তার জীবনী থেকে, ইজ দ্য ইম্পর্টেন্স অফ লিডিং বাই এক্সাম্পল। অর্থাৎ নিজে যেটা করছি, অর্থাৎ নিজে উদাহরণ হয়ে লোকের কাছে তুলে ধরবো, সেটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি বড় লোকের মতো চাল চাললাম আর লোকেদের এটা করতে বললাম সেটা করতে বললাম, এরকমটা কিন্তু হবে না। আমি লোকেদের এটা করতে বলবো, এবং সেটা তখনই লোকেরা করবে যখন আমি নিজে সেটা করবো। অর্থাৎ মহাত্মা গান্ধী কিন্তু নিজেই গরিবদের মতো বসবাস করেছিলেন, খাবার খেয়েছিলেন, ড্রেস করেছিলেন, তবেই কিন্তু মানুষজনরা এটা বিশ্বাস করেছিল যে এই মানুষটা কিন্তু আমাদের মতোই। অর্থাৎ মহাত্মা গান্ধীর বই এবং জীবন থেকে এই লেখক এটা শিক্ষা পেয়েছিলেন যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো নিজেকে উদাহরণ হিসাবে প্রত্যেকের কাছে তুলে ধরতে হবে। নেক্সট দেখো, আই রিয়েলাইজড ফেয়ারলি আর্লি দ্যাট দিস ওয়াজ দ্য সেকেন্ড পিস অফ দ্য ডেভেলপমেন্ট পাজল। এবং কি বলছে, আই রিয়েলাইজড ফেয়ারলি আর্লি দ্যাট, এবং পরবর্তীকালে আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারলাম, দ্যাট, যে দিস ওয়াজ দ্য সেকেন্ড পিস অফ দ্য ডেভেলপমেন্ট পাজল, এবং নিজেকে উন্নতি করার জন্য বা উন্নতির যে ধাঁধা রয়েছে সেই উন্নতির ধাঁধার পরবর্তী অংশ হচ্ছে এটাই। অর্থাৎ নিজেকেও কিন্তু উদাহরণ হিসাবে রাখতে হবে। নেক্সট দেখো, ফ্রান্স ফ্যাননস বুক অন দ্য colonizer mindset of the elites in a post-colonial society opened my eyes to the role of the bureaucracy and the elite in declaring the process of the poor and the
ডিসএনফ্রাঞ্চাইজড, দেখো লাইনটা খুব বড়, তো আমরা এটাকে কেটে কেটে পড়ার চেষ্টা করব। দেখো কি বলছে, ফ্রান্স ফ্যাননস বুক, অর্থাৎ ফ্রান্স ফ্যাননস বুক অন দ্য কলোনাইজার মাইন্ডসেট, অর্থাৎ কলোনাইজার যে মাইন্ডসেট, অর্থাৎ তৎকালীন ব্রিটিশরা আমাদের ভারতবর্ষকে কি করতো, শাসন করতো, ঠিক আছে। অর্থাৎ ঔপনিবেশিক যে মানসিকতা তৎকালীন সময় ছিল, অফ এলিটস ইন এ পোস্ট কলোনিয়াল সোসাইটি, অর্থাৎ আভিজাত্যপূর্ণ যে পরবর্তী ঔপনিবেশিক যে সমাজ গড়ে উঠেছিল, তার মধ্যে যে আভিজাত্যপূর্ণ যে ঔপনিবেশিক মানসিকতা চলে এসেছিল মানুষের মধ্যে, ওপেন মাই আইস, ঠিক আছে, আমার চোখটা খুলে দিয়েছিল। এবং এই ব্যাপারগুলো কার বইয়ে লেখা রয়েছে, ফ্রান্টার্স ফ্রেঞ্চ ফ্যাননের বইয়ে। টু দ্য রোল অফ দ্য বিউরোক্রেসি, অর্থাৎ কিসের রোলের উপর বা কোনটির ভূমিকার উপর, দেখো, bureaucracy and the elite in declaring the progress of the poor and the disenfranchised, দরিদ্র এবং বঞ্চিতদের অগ্রগতির হ্রাসে, অর্থাৎ দারিদ্রতা কিভাবে এবং বঞ্চিতদের যে অগ্রগতি সেটা কিভাবে কমানো যেতে পারে, এবং তার উপর যে বিউরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র, ঠিক আছে, এবং হচ্ছে আভিজাত্যদের যে ভূমিকা, সেটা কিন্তু আমার চোখ খুলে দিয়েছিল। নেক্সট দেখো কি বলছে, the colonial mindset of the dark elite in the white masks in a post-colonial society, the mindset that the ruled and the rulers have different sets of rights and responsibilities. লাইনটা খুব ভালোভাবে পড়বে, এখানে কি বলছে, the colonial mindset of dark elite in the white masks, অর্থাৎ সাদা মুখোশে, ঠিক আছে, সাদা মুখোশের আড়ালে যে ঔপনিবেশিক কালো মানসিকতা ছিল এই পরবর্তী ঔপনিবেশিক সমাজের মধ্যে, দ্য মাইন্ডসেট দ্যাট, এবং সেই মানসিকতাটা কি ছিল, দ্য রুলড অ্যান্ড দ্য রুলার্স হ্যাভ ডিফারেন্ট সেট অফ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ যারা শাসন করছে বা যারা শাসক, তাদের অন্য ধরনের অধিকার রয়েছে এবং দায়িত্ব রয়েছে, কি, উইথ এ হিউজ অ্যাসিমেট্রি ইন ফেভার অফ দ্য রুলার্স ওয়াজ ইনডিড দ্য থার্ড পিস অফ দ্য ডেভেলপমেন্ট পাজল, অর্থাৎ কি বলছে, যারা শাসন করে এবং যারা শাসক, তাদের অন্যদের তুলনায় কিন্তু আলাদা অধিকার এবং আলাদা দায়িত্ব রয়েছে, এবং এটা কি একটা অ্যাসিমেট্রি করে তোলে, অর্থাৎ ভেদাভেদ সৃষ্টি করে তোলে কিসের মধ্যে, এই সমাজের মধ্যে। এবং ওয়াজ ইনডিড দ্য থার্ড পিস অফ দ্য ডেভেলপমেন্ট পাজল, এবং এটা ছিল এই যে উন্নতি করার যে ধাঁধা, তার তৃতীয় অংশ। তারপর দেখো কি বলছে, I see this attitude of the Indian elite every day in how they send their children to English medium schools while forcing the children to the poor into vernacular schools, extol the virtues of poverty while living in luxury, and glorify the rural life while they sit comfortably in cities. কি বলছে, এবং আমি এটা লক্ষ্য করি, আই সি দিস অ্যাটিটিউড, এবং এই যে মানসিকতা, এই মানসিকতা কিন্তু আমি প্রত্যেকটা অভিজাত ভারতীয়দের মধ্যে প্রত্যেকদিন লক্ষ্য করি, ইন হাউ দে, কিভাবে তারা সেন্ড দেয়ার চিলড্রেন, তাদের নিজেদের ছেলেকে কি করছে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে কি করছে, পাঠাচ্ছে। অর্থাৎ যারা অভিজাত সম্প্রদায়ের ভারতীয়রা, তারা নিজেদের ছেলে মেয়েকে ইংরাজি মিডিয়াম স্কুলে, মানে বড় বড় স্কুলে পাঠাচ্ছে, ওয়াইল ফোর্সিং দ্য চিলড্রেন অফ দ্য পুয়ার, যেখানে গরিব শিশুরা যারা রয়েছে তাদের কি করছে, ভার্নাকুলার স্কুল, অর্থাৎ স্থানীয় যে সমস্ত স্কুল রয়েছে, ঠিক আছে, সেইখানে পাঠাচ্ছে, এবং এক্সটোল দ্য ভার্চুস অফ প্রভার্টি, নিজেরা হচ্ছে কি করছে, ভার্চুস অফ দ্য প্রভার্টি হোয়াইল লিভিং ইন লাক্সারি, অর্থাৎ নিজেরা খুব স্বাচ্ছন্দ্যে এবং বিলাসিতার মাধ্যমে বসবাস করছে, কিন্তু দারিদ্রতাকে কি করছে, দারিদ্রতাকে প্রশংসা করছে বা দারিদ্রতার গুণাবলী করছে, অ্যান্ড গ্লোরিফাই দ্য রুরাল লাইফ, এবং গ্রামীণ লাইফকে বেশি মহান করে দেখাচ্ছে, হোয়াইল দে সিট কমফোর্টেবলি ইন সিটি, কি তারা বেশ আরামদায়কভাবে শহরে বসবাস করার সাথে সাথে, অর্থাৎ নিজেরা শহরে আরামদায়কভাবে বসবাস করছে, নিজেদের ছেলে মেয়েকে কি করছে, বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠাচ্ছে, কিন্তু তারা যখন গরিবদের ক্ষেত্রে আসে তখন গরিবদের ছেলে মেয়েদের স্থানীয় স্কুলে পাঠাচ্ছে, এবং গরিব ব্যাপারটাকে তারা বেশ মহান করে দেখাচ্ছে, তাদের প্রশংসা করছে, এবং গ্রামীণ লাইফকে নিয়ে বেশ কি বলবো, গ্লোরিফাই করছে। এই হচ্ছে আজকের প্যাসেজ, এবং এই প্যাসেজের উপর থেকেই কিছু প্রশ্ন উত্তর এবার আমাদের দেখে নিতে হবে। তো প্যাসেজটা যদি ভালো করে মন দিয়ে পড়তে পারো, তার অন্তর্নিহিত অর্থ কি বলতে চাওয়া হয়েছে, লাইন বাই লাইন যদি এইভাবে পড়ে মানেটা উদ্ধার করতে পারো, তাহলে কিন্তু হাফ কাজ শেষ, এবং সেইখান থেকে কিন্তু একদম ছাঁকা প্রশ্ন উত্তর তোমরা করতে পারবে। দেখো এবার প্রশ্নগুলো কি দেওয়া হয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন কি বলছে, দ্য মেন পারপাস অফ দ্য অথর
ইন দ্য অ্যাবাভ প্যাসেজ ইজ টু, অর্থাৎ এই যে প্যাসেজটা লিখেছেন বা এই যে আর্টিকেলটা লিখেছেন লেখক, তার প্রধান উদ্দেশ্য কি বা পারপাসটা কি? দেখো চারটে অপশন। অপশন ওয়ানে রয়েছে, দেখো, ডেলিনিট দ্য লেসন্স হি হ্যাজ লার্ন ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ নেশন, অর্থাৎ কি জাতির উন্নয়নের জন্য তিনি যে শিক্ষা গ্রহণ করেছেন তা বর্ণনা করা। অপশন 2, প্রায়োরিটিস গোলস ফর অনলি ইকোনমিক ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া, শুধুমাত্র ভারতের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে অগ্রাধিকার প্রদান করা। অপশন 3, ডিসকাস দ্য ডিফারেন্ট রাইটার্স হি হ্যাজ রিড, তিনি যেসব লেখককে পড়েছেন সেগুলো নিয়ে আলোচনা করার জন্য। নাকি অপশন 4, আর্গিউ হোয়াই ইন্ডিয়া শুড নট বি কনসিডার্ড এ ডেভেলপড কান্ট্রি, ভারতকে কেন উন্নত দেশ হিসাবে বিবেচনা করা উচিত নয় সেটার জন্য। তো প্রধান উদ্দেশ্য কি? তো এখানে সঠিক উত্তর হবে অপশন 1, ডেলিনেট দ্য লেসন্স হি হ্যাজ লার্ন ফর দ্য ডেভেলপমেন্ট অফ এ নেশন, অর্থাৎ একটি জাতির উন্নয়নের জন্য তিনি যে শিক্ষা গ্রহণ করেছেন সেটাকেই বর্ণনা করা। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে। দ্য ফার্স্ট পিস অফ ডেভেলপমেন্ট পাজেল অ্যাকর্ডিং টু দ্য অথরিস, অর্থাৎ অথরের অনুযায়ী বা লেখকের অনুযায়ী উন্নয়নের ধাঁধার প্রথম যে অংশ সেটা নিচে কোনটি? চারটে অপশন দেখা যাক। দেখো, ইম্বাইং দ্য সিটিজেন্স অফ দ্য কান্ট্রি উইথ ডিসেন্সি অ্যান্ড অ্যাসপিরেশনস, অর্থাৎ কি বলছে দেশের নাগরিকদের শালীনতা এবং আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত করা। নাকি অপশন 2, দ্য নিড ফর মেকিং পিপল আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ লিডিং অ্যান্ড আইডিয়ালিস্টিক অ্যান্ড সিম্পল লাইফ, নাকি মানুষকে একটি আদর্শবাদী এবং সরল জীবনযাপনের গুরুত্ব বোঝানোর প্রয়োজনীয়তা। নাকি অপশন 3, ক্রিয়েটিং এ টিম অফ ইন্ডাস্ট্রিয়াস পিপল ফর এ নেশন কজ, নাকি একটি জাতীয় উদ্দেশ্যে পরিশ্রমী লোকেদের একটি দল তৈরি করা। নাকি অপশন 4, দ্য ইম্পর্টেন্স অফ ডিসেন্ট ইন্সপায়ার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস পিপল ফর এ নেশনস ডেভেলপমেন্ট, নাকি একটি জাতির উন্নয়নের জন্য শালীন, অনুপ্রাণিত এবং পরিশ্রমী মানুষের গুরুত্ব হচ্ছে খুবই বেশি। তো প্রথম পিস কি ছিল ডেভেলপমেন্ট পাজেলের? সঠিক উত্তর হবে অপশন 4, দ্য ইম্পর্টেন্স অফ ডিসেন্ট ইন্সপায়ার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস পিপল ফর এ নেশন ডেভেলপমেন্ট, অর্থাৎ একটি জাতির উন্নয়নের জন্য শালীন, অনুপ্রাণিত এবং পরিশ্রমী মানুষের দরকার বা গুরুত্ব। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে। মহাত্মা গান্ধী প্রুভড দ্যাট অনলি লিডারশিপ বাই এক্সাম্পল ক্যান, অর্থাৎ মহাত্মা গান্ধী প্রমাণ করেছিলেন যে কেবলমাত্র নেতৃত্বের উদাহরণের মাধ্যমেই প্রমাণ করা যেতে পারে, অর্থাৎ নিচের কোনটা প্রমাণ করা যেতে পারে নেতৃত্বের উদাহরণের মাধ্যমে? দেখো চারটে অপশন। গেইন দ্য ট্রাস্ট অফ দ্য পিপল সো দ্যাট দে আর উইলিং টু মেক স্যাক্রিফাইস ফর এ লার্জ কজ, অর্থাৎ জনগণের আস্থা অর্জন করা যাতে করে তারা বৃহত্তর উদ্দেশ্যে তাদের ত্যাগটাকে স্বীকার করতে ইচ্ছা প্রকাশ করে। অপশন 2, ইন্সপায়ার পিপল টু ইট, ড্রেস, ট্রাভেল অ্যান্ড লিভ লাইক দ্য পুয়ার, নাকি মানুষকে খাওয়া, পোশাক পরা, ভ্রমণ এবং দরিদ্রদের মতো জীবনযাপন করতে অনুপ্রাণিত করা। নাকি অপশন 3, দেখো, মোবিলাইজ দ্য পিপল অফ এ কান্ট্রি এগেনস্ট কলোনিয়াল রুল, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটি দেশের জনগণকে একত্রিত করা। নাকি অপশন 4, ফুললি অ্যান্ড প্রপারলি আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল অফ এ কান্ট্রি, একটি দেশের জনগণের নারী বা তাদের কি নারী নক্ষত্র পুরোপুরি এবং সঠিকভাবে বুঝতে পারা। তো মহাত্মা গান্ধী লিডারশিপের মাধ্যমে কোনটা করার চেষ্টা করেছিলেন? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন 1, গেইন দ্য ট্রাস্ট অফ দ্য পিপল সো দ্যাট দে আর উইলিং টু মেক স্যাক্রিফাইস ফর এ লার্জ কজ, অর্থাৎ বৃহৎ কিছুর স্বার্থে নিজের স্বার্থটাকে ত্যাগ করা বা আত্মত্যাগ করাটাকে সেটা যাতে মানুষরা মানে অর্জন করতে পারে সেটার জন্য কিন্তু লিডারশিপ করে তিনি কিন্তু প্রমাণ করতে চেয়েছিলেন। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে। দ্য এক্সপ্রেশন ওয়াকিং দ্য টক মিনস, ওয়াকিং দ্য টক এই যে টার্মটার অ্যাকচুয়াল মিনিং কি? চারটি অপশন দেখো। বিইং ডিপ্লোম্যাটিক ইন ওয়ান্স বিহেভিয়ার অ্যান্ড ওয়ার্ডস, নিজের আচরণ ও কথায় কূটনৈতিক হওয়া। অপশন 2, প্র্যাকটিসিং হোয়াট ওয়ান প্রিচেস, অর্থাৎ কেউ যা প্রচার করে তা অনুশীলন করে, অর্থাৎ যা সে বলে সেটাই সে নিজে করে। অপশন 3, অ্যাড্রেসিং পাবলিক গ্যাদারিং ইন অ্যান ইলেকশন ক্যাম্পেইন, নির্বাচনী প্রচারণায় জনসমাগম ঘটানো। নাকি অপশন 4, টকিং টু দ্য কমন পিপল বাই মিনিংলি উইথ দেম, জনসাধারণের সাথে মিশতে গিয়ে তাদের সাথে কথা বলা। তো ওয়াকিং দ্য টক মিনস এখানে সঠিক উত্তর হবে অপশন 2, প্র্যাকটিসিং হোয়াট ওয়ান প্রিচেস। আমি প্যাসেজ পড়ানোর সময় বললাম যে আমি বড় বড় কথা বলে দিলাম কিন্তু আমি নিজে সেগুলো পালন করছি না, আমি খুব বড়দের মতো বা খুব
হচ্ছে প্রমোদে রয়েছি আর অন্যদের বলছি তোমরা এইরকম ভাবে থাকো, এরকমটা কিন্তু হবে না। যেটা আমি বলবো সেটাই আমাকে করতে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে ওয়াকিং দ্য টক। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে। দ্য কলোনিয়াল মাইন্ডসেট অফ ডার্ক এলিট ইন দ্য হোয়াইট মাস্ক উইথ রেফারেন্স টু দ্য প্যাসেজেস, অর্থাৎ প্যাসেজের মধ্যে একটা লাইন পেয়েছিলাম যে ডার্ক এলিট ইন হোয়াইট মাস্ক, অর্থাৎ সাদা মুখোশের পিছনে বা কালো আভিজাত্য। এই যে মানসিকতা, ঔপনিবেশিক মানসিকতা, এই কথাটার অ্যাকচুয়াল অর্থ কি প্যাসেজের অনুযায়ী? দেখো 4টি অপশন রয়েছে। 1 নম্বর অপশন কি, দেখো লুকিং ডাউন আপন দ্য পুয়ার অ্যান্ড ডিসএনফ্র্যাঞ্চাইজড, অর্থাৎ কি বলছে, গরিব ও বঞ্চিতদের প্রতি অবহেলা করা। অপশন 2, দ্য বিউরোক্রেটিক প্র্যাকটিস অফ অ্যাকর্ডিং টপ মোস্ট প্রায়োরিটি টু কনফিডেন্সিয়ালি ইন অফিসিয়াল ডিলিং, অর্থাৎ দাপ্তরিক লেনদেনে গোপনীয়তাকে সর্বোচ্চ অধিকার দেওয়ার আমলাতান্ত্রিক হচ্ছে অনুশীলন। নাকি অপশন 3, ডিসক্রিমিনেটিং পিপল অন দ্য বেসিস অফ দ্য কালার অফ দেয়ার স্কিন, ত্বকের রঙের ভিত্তিতে মানুষকে বৈষম্য করা। নাকি অপশন 4, অ্যান অ্যাসাম্পশন দ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেটরস অ্যান্ড পলিটিশিয়ানস হ্যাভ মোর রাইটস অ্যান্ড প্রিভিলেজেস দ্যান কমন পিপল, নাকি প্রশাসক এবং রাজনীতিবিদদের সাধারণ মানুষের চেয়ে বেশি অধিকার এবং সুযোগ সুবিধা রয়েছে এমন একটা ধারণা। অর্থাৎ সাদা মুখোশের পিছনে কালো আভিজাত্য। তো সঠিক উত্তর হবে অবশ্যই 4। আমরা কিন্তু সেখানে দেখেছিলাম প্যাসেজের মধ্যে যে সাধারণ মানুষের থেকে যারা আভিজাত্য বা রুলার্স বা শাসক রয়েছে তাদের অধিকার এবং তাদের যে সুযোগ সুবিধা সেটা কিন্তু অনেকটা আলাদা, এবং যার ফলে কিন্তু একটা ভেদাভেদ সৃষ্টি হয়ে পড়ে সমাজের মধ্যে। তো সঠিক উত্তর হবে অ্যান অ্যাজাম্পশন দ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেটরস অ্যান্ড পলিটিশিয়ানস হ্যাভ মোর রাইটস অ্যান্ড প্রিভিলেজেস দ্যান দ্য কমন পিপল। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। এক্সটোলিং দ্য ভার্চিউস অফ প্রভার্টি হোয়াইল লিভিং ইন লাক্সারি অ্যান্ড ইনটেন্স অফ, কি বলছে, extolling the virtues of poverty while living in luxury is an instance of, বিলাসিতায় বাস করার সময় দারিদ্র্যের গুণাবলী করা, অর্থাৎ নিজে আমি আভিজাত্য বিলাসিতায় বসবাস করছি আর গরিবদের নিয়ে আমি গুণগান করছি, গরিবদের প্রশংসা করছি, ঠিক আছে? এটা কিসের একটা উদাহরণ? 4টি অপশন দেখো। দ্য আইডিয়াল অফ গুড গভর্নমেন্ট, একটি ভালো সরকারের গুণাবলী। অপশন 2, দ্য নিড টু মেক পিপল অ্যাডপ্ট এ সিম্পল লাইফ, মানুষকে একটি সহজ জীবন গ্রহণ করার প্রয়োজনীয়তা। অপশন 3, দ্য হিপোক্রেসি অফ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের মানুষের হিপোক্রেসি বা ভণ্ডামি। নাকি অপশন 4, প্র্যাকটিসিং হোয়াট ইউ প্রিচ, আপনি যা বলেন সেটাই করেন। তো অবশ্যই এটা ভণ্ডামি, আমি নিজে বিলাসিতায় বসবাস করছি, আভিজাত্যের মাধ্যমে বসবাস করছি, এদিকে গরিবদের প্রশংসা করছি, এটা হিপোক্রেসি ছাড়া আর কিছুই নয়, ভণ্ডামি। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। I realized fairly early that this was the second piece of the development puzzle. The underlined part of this sentence is an, অর্থাৎ কি বলছে, এই যে লাইনটা আন্ডারলাইন এখানে বলতে এখানে এই যে ইনভার্টেড কমার মধ্যে যে লাইনটা দেওয়া রয়েছে, আই রিয়েলাইজড ফেয়ারলি আর্লি, অর্থাৎ আমি খুব ভালোভাবেই এটা বুঝতে পারলাম দ্যাট যে দিস ওয়াজ দ্য সেকেন্ড পিস অফ দ্য ডেভেলপমেন্ট পাজেল, এটা হচ্ছে উন্নয়নের যে ধাঁধা তার দ্বিতীয় অংশ। তো এই যে পার্টটা, ঠিক আছে, তো এটা কি ধরনের একটি অংশ? আচ্ছা, এই প্রশ্নটা একটু তোমরা ছেড়ে রাখো, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি আন্ডারলাইন হবে, তো কোশ্চেনটা স্কিপ করো। ওকে, স্কিপ করো, কোশ্চেনটা করতে হবে না। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। পিক আউট এ ওয়ার্ড or phrase from the second paragraph of the passage that means the same as to make something go slower, অর্থাৎ কি বলছে, আহ, দ্বিতীয় অনুচ্ছেদ থেকে এমন একটা শব্দ চয়ন করতে হবে বা বেছে নিতে হবে যার অর্থটা টু মেক গো স্লোয়ার, অর্থাৎ ধীর গতিতে চলা বা ধীর গতিতে কিছু করা। 4টে অপশন দেখো। ডিক্লারেটিং, অপশন 2, ভার্নাকুলার, অপশন 3, ডিসএনফ্র্যাঞ্চাইজড, অপশন 4, ডার্ক এলিট। তো সঠিক উত্তর এখানে কি হবে? তো সঠিক উত্তর হবে অপশন 1, ডিক্লারেটিং। ডিক্লারেটিং মানে হচ্ছে হ্রাস করা।
হ্রাস করা। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন। দেখো, ডেভেলপমেন্ট ইজ এ নাউন উইথ মেন্ট অ্যাজ সাবস, অর্থাৎ এই যে ডেভেলপমেন্ট কথাটা দেখো শেষে রয়েছে মেন্ট, এই মেন্টটা যুক্ত করলে আমরা কি হয়ে থাকি, ইজ এ নাউন, নাউন হয়ে যায় এই মেন্ট সাফিক্সটা যুক্ত করলে। হুইচ অফ দ্য ফলোইং উইল বিকাম এ নাউন ইফ উই অ্যাড দ্য সাফিক্স মেন্ট টু ইট, অর্থাৎ নিচের 4টে অপশনের মধ্যে থেকে কোনটার সাথে মেন্ট যুক্ত করলে একটা নাউনে পরিণত হয়ে যাবে। দেখো 4টে অপশন, দেখো এনচ্যান্ট, এন্ডিওর, এক্সটর্ট, এন্টার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 1, এনচ্যান্ট। এনচ্যান্ট সাথে MENT, এনচ্যান্টমেন্ট মানে হচ্ছে মুগ্ধতা। ওকে, তো এই ছিল আজকের ইংরাজির প্রোজ বা তোমাদের যে বোধ পরীক্ষণ সেটার একটা ক্লাস, যেখান থেকে আমরা একটা প্রোজ দেখলাম এবং সেখান থেকে কিছু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করে ফেললাম। তো এইভাবে অল্টারনেট ডেতে এই ক্লাসগুলো চলতে থাকবে, ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে হুবহু প্রশ্ন তোমরা কমন পাবে এবং প্র্যাকটিসটা মেনলি হয়ে যাবে। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হয়ে যাও এবং সিআরপি একাডেমিকে সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম, প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।